যারা চাকরি করে তারা একরকম, যারা চাকরি করে না তাদের কাছে কোনো অপশন নেই, তাদের কাছে খেপ খেলা যারা। তো মোটিভেশনের একটাই জায়গা যে ভালো করে ফুটবল খেল, কলকাতা মাঠে খেল, ভাই তুই খেপের মাঠে একটু বেটার পাবি। তো বলছে আমাদের নাকি গ্রাসরুট নাকি আমাদের ফাটিয়ে ফেলি, গ্রাসরুট নেই, কারণ গ্রাসরুটের ছেলেদেরকে পরের স্টেপটা যাওয়ার জায়গায় রাখিনি আমি। সুপার 6 যাওয়ার টিম আছে 100%। তাহলে ক্যালকাটা প্রিমিয়ার ডিভিশনের ভবিষ্যৎ কি দেখছো? ভবিষ্যৎ যেরকম চলছে। তুমি আমাকে বলো না, আমরা যদি বলি তুমি লাস্ট 5টা বছরে বলো যে কলকাতা লিগ খেলে কটা ছেলে আইএসএল খেলেছে। পশ্চিমবঙ্গের ফুটবলকে শেষ করে দিয়েছে এজেন্ট প্রথা। বাঙালি ছেলে ঘোষ বোস গৌমিত্র নেই, ময়দান থেকে হওয়া হয়ে গেছে ইসমল মোহনবাগান মহামেডান থেকে। নমস্কার, আমি রজত সুব্রমুখটি, এসএসসিএনে আপনাদের আরও একবার স্বাগত। কলকাতা লিগ শুরু হচ্ছে 25শে জুন। তার আগে সবকটি দল প্রিমিয়ার ডিভিশনে এই মুহূর্তে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে। আমরা এক একটা ক্লাবের কোচ, টেকনিক্যাল ডিরেক্টর তাদের সঙ্গে কথা বলছি, তাদের ক্লাবের প্রিপারেশন নিয়ে, তাদের ক্লাবের সম্ভাবনা নিয়ে। আজকে আমাদের সঙ্গে আছেন দেবজিৎ ঘোষ, ময়দানের অতি পরিচিত নাম, অ্যাসোস রেনবো অ্যাথলেটিক ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্বে আছেন। দেবজিৎ, তোমাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। থ্যাংক ইউ। দেবজিৎ ঘোষ তো আমাদের একটা বড় ব্যাপার ছিল। দেবজিৎ ঘোষের নাম শুনলেই এখনও মনে পড়ে সেই ময়দানের সোনালি দিনগুলো। সো দেবজিৎ ঘোষ টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কতটা এখন এই রোলে কতটা কনফিডেন্ট ফিল করছে? আমি সবসময় কনফিডেন্ট। আমার এরকম নয়, এটা নতুন নয়। 2008 সাল থেকে ভবানীপুরের কোচিং স্টার্ট করেছিলাম। 2007-এ খেলা ছেড়েছি, 8-এ কোচ হয়েছিলাম। সেই সময় ভবানীপুর সেকেন্ড ডিভিশন ছিল, সেখান থেকে প্রিমিয়ার, তারপরে মাঝখানে ছেড়ে দিয়েছিলাম, বহুদিন কোচিংয়ের সাথে ছিলাম না। আলটিমেটলি আদিত্য স্পোর্টস যেটা রয়েছে তার আমি টেকনিক্যাল ডাইরেক্টর। পরে আদিত্যর সাথে রেনবোর কোলাবোরেশন হয়, অটোমেটিক্যালি আমাকে ওটাও দেখতে হয় রেনবোকে। তো এবছর সামগ্রিকভাবে তোমাদের টিমটা কেমন হলো? ভালো, প্রচুর বাঙালি ছেলে আছে আমার, প্রায় 90-95% বাঙালি। আমার 4টে মাত্র বাইরের স্টেটের ছেলে রয়েছে, আদারওয়াইজ সব বাঙালি ছেলে যারা কোয়াইট এক্সপিরিয়েন্সড অন্তত ময়দানে এই প্রিমিয়ার খেলার। সেহেতু আমি হোপফুলি যে ওরা যে ফুটবলটা খেলতে জানে সেটাকে যদি নিজেরা মাঠে ইমপ্লিমেন্ট করতে পারে ওদের জন্য বেটার, ওদের সামনের যে ভবিষ্যৎ সেটার জন্য বেটার। না, ময়দানে এবার সিএফএল-এ কান পাতলে শোনা যাচ্ছে যে তোমাদের টিম প্রথম 2-3টে টিমের মধ্যে হয়েছে, প্রচুর প্ল্যান করে, প্রচুর স্ট্র্যাটেজির কথা মাথায় রেখে এবার তোমরা টিম বানিয়েছো। এটা কি সত্যি? না, এরকম ব্যাপার নেই, পুরো টিমটাই আমার হাতে বানানো। আদারওয়াইজ কেউই খুব বেশি ইনভলভ হয় না। আমি, আদিত্য, রূপক, দেবায়ন, বেসিক্যালি আমরা এই কয়েকজন মিলে টিম বানাই। কিন্তু সেটা ভেবে সত্যি টিম করিনি, কারণ আমি একটা কথা জিনিস বিশ্বাস করি যে টিম ভালো হলে যে সেই টিম রেজাল্ট পাবে এটা কোনোদিন লেখা নেই। আমার নিজের ব্যক্তিগতভাবে আমি ভুক্তভোগী ব্যাপারগুলোতে, যে বছরগুলোতে তোমরা সেই সময়ে প্রেস যারা বলেছে যে খুব ভালো টিম হয়েছে, সে বছর আমরা রেজাল্টই পাইনি। যে বছর মোটামুটি টিম হয়েছে সে বছর আমরা বেটার রেজাল্ট করেছি। সেহেতু সবসময় যে টিম ভালো হলে রেজাল্ট পাবে এটা কোনো কথা নেই। কথাটা হচ্ছে যে মাঠে যে সমস্ত প্লেয়াররা খেলবে, যারাই ফার্স্ট 11-এ খেলুক বা যারা বেঞ্চে বসুক, যারা গ্যালারিতে থাকুক, এই 30 জন বা 32 জনের যে স্কোয়াড, তারা যদি নিজেদের যে ফুটবলটা জানে, যে বেসিকটা আছে, সেটাকে যদি 70-80% ইমপ্লিমেন্ট করতে পারে বেটার রেজাল্ট এক্সপেক্ট করা যেতেই পারে। বাট আমি হোপফুলি যে বছর বেটার রেজাল্ট হবে আমার। দিদি, একটা কথা বলো তো, একটা সময় ইস্টবেঙ্গল মোহনবাগান আর মোহামেডান স্পোর্টিং এই ক্লাবগুলোর কলকাতা লিগে মৌরুষি পাট্টা ছিল। কলকাতা লিগ মানে এদেরই দাপাদাপি চলতো। এখন কি এই যে নতুন ক্লাবগুলো উঠছে, এই ক্লাবগুলো কি কলকাতা ফুটবল লিগের এই 3 প্রধানের এককালের তাদের যে একাধিপত্য সেটাকে কি চ্যালেঞ্জ করছে? না, সেটা নয়। তুমি যদি আমাদের সময়ের কাছ থেকে এখনকার তুমি দিনে ভাবো যে আসলে ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান কলকাতা লিগকে খুব বেশি গুরুত্বই দেয় না, রিজার্ভ টিম ফুটবল খেলে। বাট আমাদের সময় আমাদের যে ফার্স্ট টিম খেলতো, আমরা যারা সিজন শুরু করতাম তারাই সিজন শেষ করতাম। এক একজনকে, আমরা যারা ফার্স্ট টিমে খেলতাম, এক একজনকে ইস্টবেঙ্গল মোহনবাগানের হয়ে প্রায় 60টা 62টা 65টা ম্যাচ খেলতে হতো সারা বছর ধরে। প্রায় 12-14টা টুর্নামেন্ট খেলতে হতো, তার মধ্যে 7-8টা টুর্নামেন্টে আমাদেরকে পার্টিসিপেট করতেই হতো। তো অটোমেটিক্যালি তুমি যদি সেভাবে দেখো তাহলে ন্যাশনাল লিগ, তার সাথে কলকাতা লিগ, তার সাথে তুমি 5টা-7টা টুর্নামেন্ট যদি কনস্ট্যান্ট খেলো, তাহলে তুমি দেখবে যে তোমাকে কম করে 60-62টা ম্যাচ খেলতে হতো। আজকের দিনে ইস্টবেঙ্গল মোহামেডান কখনোই ফোকাস করে না, পুরোটাই আইএসএলে ফোকাস। মাত্র 22টা ম্যাচের টুর্নামেন্ট, সারা বছর ধরে প্লেয়াররা 9 মাস ধরে 22টা ম্যাচ খেলে।
অটোমেটিক্যালি ওদের কাছে সেই মরসিবারটা চলে গেছে, এটা বলবো না, ফোকাসটাই নষ্ট হয়ে গেছে। আলটিমেটলি যে সমস্ত ছোট টিম তারা অটোমেটিক্যালি সিএফএলটার উপরে ফোকাস, কারণ আজকে আমার যদি আমি অ্যাসোসিয়েশন বোর্ডটাকেই ধরি, এটা আমার এই 12টা বা 15টা বা 16টা ম্যাচের পরে কিন্তু আমার সারা বছরের সিজন নেই, তাহলে অটোমেটিক্যালি আমরা 12, 15, 16টা ম্যাচে ফোকাস করি। তখন এই টিমগুলোকে মোটিভেট করছো কীভাবে? 15-16টা করে ম্যাচ আমার অফিসিয়াল আর আমার প্লেয়ারদের মাঝখানে আমার অফিসিয়ালরা ডাইরেক্ট আমার প্লেয়ারকে কিছু বলে না কখনো। ওদের যা বক্তব্য, রেজাল্ট খারাপ হলে ওরা আমার সাথে কথা বলে, আমি আমার প্লেয়ারদেরকে গালাগালি করি, ভালোবাসি, মারধর করি, সব পুরোটাই আমি। আমার প্লেয়াররা জানে যে ভাই চলো ভাই, আমাদের সামনে আমাদের কোচ আছে যারা আমাকে কিছু বলার ক্ষমতা নেই অফিসিয়ালদের। তো এই লিয়াজোটা আমাকে করতে হয় কনস্ট্যান্টলি। এটাই ওদের কাছে একটা ইন্সপায়ারিং জায়গা যে ভাই তোরা ভালো খেল, আরও 10 বছর খেল, কারণ পয়সা কামানোর আর কোনো জায়গা নেই। কারণ এরপরে 12, 14টা, 15, 16টা ম্যাচের পরে গরিবের ছেলে সবাই খেপ খেলতে চলে যাবে। একটা ম্যাচে খেপ খেলে 40,000, 50,000 টাকা করে পয়সা পায়। আমি কাকে না করব? কেন না করব? কারণ আমি তো তাকে সারা বছরের সিকিউরিটি দিতে পারবো না। যারা চাকরি করে তারা একরকম, যারা চাকরি করে না তাদের কাছে কোনো অপশন নেই, তাদের কাছে খেপ খেলা ছাড়া। তো মোটিভেশনের একটাই জায়গা যে ভালো করে ফুটবল খেল, কলকাতা মাঠে খেল, ভাই তুই খেপের মাঠে একটু বেটার পাবি, বেটার পয়সা পাবি। এর বাইরে কোনো কিছু নেই। কারণ এই মুহূর্তে বাংলার ফুটবল নিয়ে বা ভারতবর্ষের ফুটবল নিয়ে ভাবনার লোকের সংখ্যা খুব কম দাদা। ভাবনার কোনো জায়গা নেই, কারণ আমরা ঠিকভাবে ভাবছিও না। গ্রাসরুট নিয়ে আমাদের ভাবনা প্রচুর, আমরা ইউটিউব করি, আমরা টিভিতে দেখাই, পেপারে বলি আমার গ্রাসরুট আছে, বাট তুমি আমাকে বলো না একটা গ্রাসরুট থেকে কটা প্লেয়ার ইস্টবেঙ্গল মোহনবাগান খেলছে? গত বছর 4-5টা ছেলে মোহনবাগান খেলেছে, ইস্টবেঙ্গল থেকে নেই বলা চলে, যে গ্রাসরুট থেকে উঠে এসছে একমাত্র বিষ্ণু আউটস্ট্যান্ডিং ফুটবল খেলেছে। সায়ন গত বছর চান্সই পায়নি, তার আগের বছরটা সায়ন খুব ভালো খেলেছে। তার মানে আমি গ্রাসরুটকে তৈরি করতে পারছি না আমার ফার্স্ট টিমের মতো করে। তাহলে আমার গ্রাসরুট নিয়ে আমার ভাবনার জায়গা রয়েছে, তাহলে গ্রাসরুট নিয়ে আরও ভাবতে হবে। কারণ আলটিমেটলি তো আমরা যেটা যাই করি আমরা কিন্তু ভাবি আলটিমেটলি কিন্তু এফেক্টেড আমার দেশের ফুটবল। কালকে আমরা হংকংয়ের কাছে হারলাম, যাদের র্যাঙ্কিং আমাদের থেকেও বিলো, তাহলে আমরা আমাদের সেকেন্ড লট রেডি করতে পারিনি। আজকেও সুনীল ছেত্রীকে খেলাতে হয়, উদান্তাকে নিয়ে যেতে হয়, তাহলে আমার সেকেন্ড লট রেডি নেই, আমার কাছে ভাবনা নেই। বাট আমরা ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, কলকাতা লিগ, কেউ কেরালা লিগ, কেউ গোয়া লিগ নিয়ে প্রচুর ব্যস্ত, বলছে আমাদের নাকি গ্রাসরুট নাকি আমাদের ফাটিয়ে ফেলি। বাট গ্রাসরুট নেই, কারণ গ্রাসরুটের ছেলেদেরকে পরের স্টেপটা যাওয়ার জায়গায় রাখিনি আমি। তো তোমাদের সময় আমি বলছি যে তোমাদের সময় একটা প্লেয়ার যেখানে 60, 65, 70টা ম্যাচ খেলতো, সেখানে 15-16টা করে এক একটা ছেলে খেলছে। তার জন্য তো আমরা ইন্টারন্যাশনাল জায়গায় কোনো জায়গা নেই। তুমি যদি আজকে বার্সা বা রিয়াল মাদ্রিদ বা রোনাল্ডো বা মেসি, তুমি যদি টপ প্লেয়ার ফুটবলারদের তুমি যে কাউন্টিং ধরো যে সারা বছরে, তাহলে কটা ম্যাচ খেলে তুমি দেখবে কম করে 6টা থেকে 7টা টুর্নামেন্ট খেলে। তো আজকে ওরা মিনিমাম সপ্তাহে 2টো করে ম্যাচ খেলছে থ্রু আউট দ্য ইয়ার। জুনের 16 তারিখ থেকে যদি ইপিএল যদি আমি স্টার্টই করি, তাহলে তুমি যদি আপ টু মে মাস অবধি ধরো সিজন শেষ, তার মাঝখানে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট, নিজেদের দেশের হয়ে খেলা, তার সাথে তোমার কম করে 5টা-6টা টুর্নামেন্ট খেলে। মিনিমাম এক একজন 45 থেকে 50টা ম্যাচ খেলে এক একটা ছেলে। বাট আমাদের দেশে 12টা, 14টা, 15টা, 22টা ম্যাচ খেলে শেষ। কারণ সুপার কাপ রয়েছে, সুপার কাপে কেউ কোনো ফোকাস নয়, আইএসএলের কোনো টিম, কারণ ফরেন প্লেয়ারদের নিয়েছে, তাদের বাজেট বেড়ে যাবে। তাহলে ক্যালকাটা প্রিমিয়ার ডিভিশনের ভবিষ্যৎ কি দেখছো? ভবিষ্যৎ যেরকম চলছে, কোনো ভবিষ্যৎ বলে কোনো ব্যাপার নেই। গা ভাসিয়ে দাও, গা ভাসিয়ে চলছি আমরা, কেন কোনো ভবিষ্যতের কোনো ব্যাপার নেই। ভবিষ্যৎ কী হবে কেউ জানে না। তুমি আমাকে বলো না, আমরা যদি বলি তুমি লাস্ট 5টা বছরে বলো যে কলকাতা লিগ খেলে কটা ছেলে আইএসএল খেলেছে, বলো তুমি আমাকে। নেই। আমরা নর্থ ইস্ট থেকে ছেলে নিয়ে আসছি, আমরা আদার স্টেট থেকে ছেলে, বাট হয়রাস আমার এখানে প্রচুর ট্যালেন্টেড ফুটবলার রয়েছে সেম কোয়ালিটি, বাট আমরা বাঙালি ছেলেদের ফোকাসই করতে জানি না, করতে পারি না বা করি না ইচ্ছা করে। আমাদের সময় যে সমস্ত লোকেরা আমাদেরকে ধরে নিয়ে গিয়ে ইস্টবেঙ্গল মোহনবাগান সই করিয়েছে, আমি যদি নিতুদার কথাই বলি, নিতুদা, স্বপনদা, আমি সন্তোষ ট্রফি ট্রায়ালে তখন পেয়ারলেস খেলি, দ্যাট ইজ 95। আমাকে সন্তোষ ট্রফি ট্রায়াল থেকে ধরে নিয়ে গিয়ে পল্টুদার সামনে হাত ধরে দাঁড় করিয়ে দিয়ে বলেছিল আমরা এই ছেলেটাকে সই করাচ্ছি। আমার স্টার্টিং, আমি ইস্টবেঙ্গল ক্লাবের দরজা দিয়ে মাথা নিচু করে ঢুকেছিলাম যে ভাই এই ক্লাবটা ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান আমাদের কাছে, আমাদের ব্লাডে, আমরা যারা ফুটবল প্লেয়ার, আমাদের কাছে তো ক্লাবের কালারের থেকে বড় কথা আমাদের ব্লাডে। কারণ ওই ক্লাবের জার্সি পরে আমি মাঠে নামবো মানে আমার গায়ে, আমার এখনই তোমাকে বলছি আমার লোম খাড়া হয়ে গেছে। তুমি দেখো আমি ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডানের নামে যেমন লোম খাড়া হয়ে গেছে, স্টিল হয়, তার কারণ আমাদের কোনো অস্তিত্ব নেই। বাট আজকের দিনে সেই লোকগুলো নেই। নিতুদারা মাঠে আসছে না, স্বপনদা মারা গেছে, আজকে একটা বীরু চ্যাটার্জি নেই, দেবাশিস দা মাঠে আসে না, তাহলে নিয়ে আসবে কে? এই যে কলকাতা লিগ খেলে নিয়ে আসবে নেই। আসলে যেটা আমাদেরকে ভারতবর্ষের ফুটবল বা পশ্চিমবঙ্গের ফুটবলকে শেষ করে দিয়েছে এজেন্ট প্রথা। একটা অর্ডিনারি ফুটবলার বাইরের স্টেট থেকে নিয়ে আসছে, তার নামের পাশে ইংলিশ নাম আছে, তাকে ভাই সই করিয়ে নাও এত টাকা দিয়ে। বাট হয়রাজ আমার বাঙালি ছেলে ঘোষ বোস গৌমিত্র নেই, ময়দান থেকে হাওয়া হয়ে গেছে ইস্টবেঙ্গল মোহনবাগান থেকে।
নেই, আমি তাকে খেলাচ্ছি না, তারপর ভরসাই করতে পারছি না। বাট আমাদের সময় করতো, আমাদেরকেও তো সময় দিয়েছে। আজকে মনাদা আমাকে প্রথম জার্সিটা দিয়েছিল 29 নম্বর জার্সি পরে। আমার প্রথম বিগ ম্যাচ ছিল ইস্টবেঙ্গলের জার্সি পরে মোহামেডান ম্যাচ। তখন মোহামেডান 3 প্রধান, আজকের মতো অবস্থা নয়, 3 প্রধান। আমাকে জার্সি দিয়ে মনাদা বলেছিল তুমি দেখতে সুন্দর নয় যে তোমাকে জার্সি দিলাম, তুমি খেলতে পারো ভালো, তাই জার্সিটা দিলাম। আর এই 29 নম্বর জার্সিটা রোজ আমি প্লেয়ার লিস্টে লিখবো কিনা তোমাকে আজকে ঠিক করতে হবে। এই একটা ম্যাচেরই সুযোগ। আমি ওই ম্যাচটা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলাম, আর রামন বিজয়ন গোল করেছিল, 1 গোলে ম্যাচটা জিতেছিলাম। আমাকে পিছন ঘুরে তাকাতে হয়। তাহলে কেউ না কেউ তো আমাকে ভরসা করেছিল। আজকে ভরসার জায়গা নেই। বাঙালি ছেলেদের ভরসাই করতে আমি কেন পারছে না আমি এটা বুঝে উঠতে পারছি না। বাট এ লাইসেন্স কোচের আমার শেষ নেই, বি লাইসেন্স কোচের শেষ নেই। লাইসেন্স ছাড়া কোচিং করা যাবে না, এক্স্যাক্টলি পারফেক্ট। কারণ গ্র্যাজুয়েশন ছাড়া তুমি কখনোই তুমি মাস্টার্স করতে পারবে না, একদম ঠিক। বাট আমার বক্তব্য যে আমি কি বাঙালি কোচেদের উপর ভরসা করছি? আমি কি বাঙালি ছেলেদের উপর ভরসা করছি? কেন করছি না? আমার কোন জায়গাটা প্রবলেম আছে? একটা নর্থ ইস্টের টিম নিয়ে এসে খেলাও আমার ছেলেদের সাথে। আমি বলছি আমার রেনবো টিমের সাথে, দেখি নর্থ ইস্টের ছেলেরা কী করে, আমি চ্যালেঞ্জ করছি আজকে। বাট আমি বাঙালি ছেলে খেলাতে আমার প্রবলেমটা সংরক্ষণ করে দিয়েছেন। সংরক্ষণে কী আছে? আমার ইচ্ছা হলে আমি 11টা খেলাবো, আমার সংরক্ষণ দিয়ে কী যায় আছে? সংরক্ষণ আমাদের সময় কোন সংরক্ষণ ছিল? বাট তুমি আমাকে বলো না, আমাদের সময় আমরা 7-8টা ছেলে ছিলাম। আমি আগের ব্যাচ ছেড়েই দিলাম। আমার কাছে ভগবানদের ব্যাচ ছেড়ে দিলাম। 70-80 আমাদের কাছে ভগবান, যাদের ছবি আমরা ঘরে টাঙিয়ে আমরা ফুটবলার হয়েছি, যাদের ছবি আমরা ঘরে টাঙিয়ে ফুটবলার হয়েছি। আমি তাদের আমাদের সময় বলছি, আমরা তো ফুটবল খেলি না, আমাদের সময় বলছি যে আমি, বাসু, অমিত, রঞ্জন, দুলাল বিশ্বাস, দীপেন্দু বিশ্বাস। আজকে বাইরের স্টেটের কোন ছেলেটা এসে আমাদেরকে বসিয়ে ফুটবল খেলেছে বলুক? আমরা যারা টানা 10 বছর 12 বছর ইস্টবেঙ্গল মান খেয়েছি, আমাদেরকে কে বসাতে পেরেছে? তখন কি বাইরের স্টেটের ছেলে আসতো না? আসতো, মাঠের ধারে থাকতো। ভাই আমাদের ওদেরকে খেলাতে হবে, তার বাইরে তোরা ভাব। বাট সেই ভরসাটা করতে পেরেছে কোচ। আজকের দিনে ভরসাই করতে পারে না, কেন করতে পারে না? আমি খুব আমার কাছে খুব অবাক করা একটা ব্যাপার। আমার এই লাস্ট প্রশ্ন, যে দেবজিৎ ঘোষের এবার টিমকে নিয়ে টার্গেট কি? দেখো, আমার প্রথম টার্গেট সুপার 6। আননেসেসারি কথা বলে তো লাভ নেই। আমার গ্রুপটা টাফ গ্রুপ, মানে আমি বি গ্রুপে আছি, বি গ্রুপ থেকে টাফ। বাট আমার প্রথম টার্গেট অবশ্যই সুপার 6। যদি আমি সুপার 6 কোয়ালিফাই করি, তারপরের টার্গেটটা তারপরে করবো। সুপার 6 যাওয়ার টিম আছে 100%। আমি তো বললাম আমার এই বছর যা বাঙালি ছেলের কোয়ালিটি আছে, আমি তোমাকে বলছি এই মুহূর্তে বাংলার ফুটবলে অন্তত 30টা ছেলে আছে যারা যে কোনো সময় ইস্টবেঙ্গল মোহনবাগান ক্লাবে ডমিনেট করতে পারবে। দে আর কোয়াইট ট্যালেন্টেড বাইরের স্টেটের ছেলেদের থেকে। আমি তোমায় বলছি, আমি গ্যারান্টি বলছি। আমার সাথে বসুক ইস্টবেঙ্গল মোহনবাগান অফিসিয়ালরা, আমি তাদের চোখ খুলে দেখিয়ে দেবো। চলুক আমার সাথে রোজ খেলা দেখতে, যে তারা যদি বলতে পারে যে বাইরের স্টেটের ছেলেরা আমার এই বাঙালি ছেলের থেকে বেটার ফুটবল খেলে, আমি মাঠে আসা বন্ধ করে দেবো। আমার সাথে মাঠের কোনো সম্পর্ক নেই, আমি আসি না কোথাও, আমি টোটালি মাঠের বাইরে। কিন্তু তারপরেও আমি বলছি সেটাও যাব না। যদি আমার নর্থ ইস্টের ছেলে, কোনো নর্থ ইস্টের ছেলে যারা খেলছে এইটুকুনি হাইটের, এইটুকুনি পেন্সিল ব্যাটারির হাইট, তারা যদি আমার ছেলেদেরকে বিট করে খেলতে পারে, আমি কলকাতা ময়দান ছেড়ে দেবো। বলুক আমার সাথে ইস্টবেঙ্গল মোহনবাগান অফিসিয়ালরা বসুক। বাট দেখার ছেলে নেই, বাঙালি ছেলেদেরকে নার্সিং করার ছেলে নেই। দোষ অবশ্য আমাদেরই, আমরা এক্স ফুটবলারদের দোষ। আমরা ওদেরকে অবহেলা করেছি। আজকে এই অবহেলা করতে করতে আজকে ওরা একদম দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমাদের মেন টার্গেট হচ্ছে প্রত্যেকটা বাঙালি ছেলেই আমাদের বেশি, 2 কি 3টে আমাদের বাইরের ছেলে আছে। এই বাঙালি নিয়ে একটা সুপার 6-এ যাওয়ার সম্ভাবনা দেখছি এবং চেষ্টাও করব আমরা। আমাদের মেন টার্গেট সুপার 6। প্র্যাকটিস মোটামুটি আমাদের 20 দিন 22 দিনের মতো প্র্যাকটিস হয়ে গেছে। প্র্যাকটিস যথেষ্ট বেটার, আরও যত দিন যাবে ডেভেলপ করবে, আরও কোচে প্ল্যানিং আছে, ওই দেখে প্র্যাকটিস হবে। যত দিন যাবে আস্তে আস্তে টিম প্র্যাকটিস ম্যাচও খেলছে। দেবজিৎ ঘোষের আন্ডারে আমি 10 বছর আগেও ছিলাম ভবানীপুর ক্লাবে। মানুষটাকে যদি ইউজ করতে পারি আমরা, আমি ব্যক্তিগতভাবে বলছি বাঙালিদের যদি ইউজ করতে পারি, কিছু বাঙালি ছেলে স্টে করবে, কিছু বাঙালি ছেলে একটা ভালো অ্যাটমসফিয়ার পাবে, একটা প্ল্যাটফর্ম পাবে। এবার এই মানুষটা কোচ নয়, এই মানুষটা বন্ধুর মতো মেলামেশা করে, যে মিশেছে সে বলতে পারবে। আমি পরিষ্কার সব জুনিয়র ছেলেদের উদ্দেশ্যে একটাই বলবো, মানুষটাকে কিছু দিয়ে বাই হার্ট ওই মানুষটা তোর জন্য দেবে, এইটুখানি বলতে পারি। অ্যাজ এ কোচ বলছি না, অ্যাজ এ দাদা হিসাবে বলছি। আমার 9 করে 15 বছর কলকাতা লিগ হয়ে গেল। প্রত্যেক বছরই আমরা ইন্সপিরেশান থাকে, প্রত্যেক বছরই একটা টার্গেট নিয়ে নামতে হয়। কোনো বছর সাকসেস হয়, কোনো বছর হয় না। পরপর 2 বছর আমরা এরিয়ান হয়ে সুপার 6 করেছি, 1 বছর 4th, আগের বছরও লাস্ট 2 পয়েন্টের জন্য আমরা পিআরএসে কোয়ালিফাই করতে পারিনি সুপার 6-তে। প্রত্যেক বছরই একটা প্লেয়ারের টার্গেট রাখা উচিত যে আমি টপ লেভেলটায় যাব, আমি টপ লেভেলটা রিচ করব। একটা গোল যদি নিজেদের মধ্যে না থাকে, নিজের টার্গেট যদি না থাকে,
তাহলে এই আসবে যাবে একটা ফুটবল হয়ে যাবে, বছর পর আবার পরের বছর অন্য ক্লাবে যাব, এটা গতানুগতিক। আমার মনে হয় একটা টার্গেট সবসময় বেঁধে রাখা উচিত।